আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার উপর কিছু এমসিকিউ নিয়ে। আমরা তাপগতিবিদ্যার উপর কিন্তু বেশ কিছু এমসিকিউ ভিডিও অলরেডি করেছি, সামনেও করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের ফিজিক্স রিলেটেড যে কোনো চাকরির জন্য এই চ্যানেলটি আপনার ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে সেটা অবশ্যই আপনি টের পাবেন। এন্ট্রপির একক নিচের কোনটি? এন্ট্রপি যেটাকে আমরা প্রকাশ করি, ফর্মুলা হচ্ছে dQ/T। এখানে টি হচ্ছে পরম তাপমাত্রা, আর আর ডিকিউ হচ্ছে আপনার তাপের পরিবর্তন। সো এন্ট্রপির পরিবর্তন সূত্র হচ্ছে dQ/T। এটা বলার কারণ হচ্ছে ডিকিউ, এটার আমরা আবার একটু লিখি। দেখেন, তাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, সুতরাং এটা হবে জুল পার ক্যালভিন, তার মানে ক নাম্বারটা। রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা সিওপি বলতে কি বোঝায়? এটা আমি একটু বলে রাখি যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সকে সাধারণত আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি, এবং সেটা হচ্ছে কিউ টু বাই ডব্লিউ। এখানে কিউ টু বলতে বোঝাচ্ছে শীতল কক্ষ থেকে অপসারিত তাপ, আর ডব্লিউ বলতে বোঝায় স্বাভাবিকভাবে কৃত কাজ। এটা বুঝতেই পারছেন। সো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স একটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে সাধারণত একের থেকে বেশি হয়ে থাকে। সো এটা হবে হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে কি বলে? এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে S = Q/M × ডেল থিটা। এখানে আপনার কিউ বলতে বোঝায় তাপ, এটা হচ্ছে তাপ। কি পরিমাণ তাপ লাগবে? এম হচ্ছে, যদি আপনি ধরেন 1 কেজি ভরের একটা বস্তু, তার তাপমাত্রার পরিবর্তন হইছে 1 কেলভিন মাত্র, তাহলে কিন্তু দুইটাই যেহেতু নিচে এক, সুতরাং আপনার এস আর কিউ সেম হয়ে যাবে। তার মানে তখন সেই তাপই হয়ে যাবে আপনার আপেক্ষিক তাপ। সো এই সংজ্ঞাটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, ক্লাস 9-10 বইতে আছে। তারপরেও এটাকে আসলে এত ব্যাখ্যা করার কারণ কি? এটা আসলে আমার মন চায়, মাঝে মাঝে অনেকগুলা জিনিসের ব্যাখ্যা করতে ইচ্ছা করে। আসলে মুডের একটা ব্যাপার আছে, তাই না? তো যাই হোক, ব্যাখ্যা কিন্তু আসলে ফিজিক্সে করাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই সেগুলোর ব্যাখ্যা সহকারে পড়তে হবে। কারণ এক্স্যাক্টলি এই প্রশ্নটা আসবে এমন না, ব্যাখ্যা থেকে আসতে পারে। তাই ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, যদি ভালো জায়গায় চাকরি পেতে হয়। বাংলাদেশের যে কোনো রকম ফিজিক্সের চাকরির জন্য ইনশাআল্লাহ এই চ্যানেলটি ভরসার প্রতীক হবে আপনার। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বাকি দায়িত্ব আমার। অবশ্যই ভিডিও আপনাকেই দেখতে হবে, বাট আমি পড়াবো ইনশাআল্লাহ। পরম শূন্য তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম শূন্য তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে ধরেন আপনার 0 ক্যালভিন, আমরা যেটাকে ক্যালভিন স্কেল, যেটা 0 ক্যালভিন, সেই তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, মানে থিওরিটিক্যালি সবাই শূন্য। তবে বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এর আগেই বেশিরভাগ গ্যাসের আয়তন হচ্ছে আপনার, বেশিরভাগ গ্যাস আর গ্যাসই থাকে না, সেটা হয়ে যায় কি, সেটা হচ্ছে লিকুইডিফাই হয়ে যায় বা অন্য স্টেটে চলে যায়। সেজন্য তাত্ত্বিকভাবে আপনি শূন্য জিনিসটা বললেও প্র্যাকটিক্যালি সব কিছু পাওয়া যায় না। যাই হোক, থিওরিটিক্যালি হচ্ছে আপনার 0 ক্যালভিন বা পরম শূন্য তাপমাত্রায় গেলে আদর্শ গ্যাসের আয়তন হয় হচ্ছে শূন্য। ওকে, নিচের কোনটি অপ্রত্যাবর্তী বা ইরিভার্সেবল প্রক্রিয়া? আচ্ছা, আপনারা দেখেন 3-4টা অপশনটি আমরা দেখি। খুব ধীরে সম্পন্ন হওয়া কোনো সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রিভার্সেবল প্রসেস হতে পারে। ইরিভার্সেবল হওয়ার চান্স কম। আদর্শ কান্নচক্র তো একটা রিভার্সেবল সাইকেল, এটা আপনারা সবাই জানেন। বরফের যে গলন, সেটা যদি খুব ধীরে হয় সেক্ষেত্রে সেটা রিভার্সেবল হতে পারে। কিন্তু ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ, এইটা একেবারে 100% ইরিভার্সেবল। ফ্রিকশন বা হচ্ছে বাতাসের ড্র্যাগ ফোর্স বা ভিসকোসিটি, এই সব বান দ্বারা আপনার যেই কাজ করে, এগুলোর বিরুদ্ধে যে কাজটা হয়, সে কাজটা অলওয়েজ ইরিভার্সেবল বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্বি পরমাণু গ্যাসের জন্য গামা এর মান কত? দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.40। গামা মানে হচ্ছে সিপি/সিবি এর অনুপাত। আপনার
গামার 3 ধরনের মান হয় 1.67, 1.40, 1.33। আপনার কখন গামার মান কোনটা হবে? দেখেন ভাই, আপনার যদি পরমাণুর একটা থাকে, যেমন হিলিয়াম, নিয়ন, তাহলে এদের ক্ষেত্রে গামা হবে 1.67। আপনার পরমাণু যদি একের বেশি থাকে, লেটস আপনার পরমাণু আছে 2টা, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরকম, তাহলে আপনার ভ্যালু হবে কত? 1.40। আপনার যদি পরমাণু আরও বেশি থাকে, লেটস সে আপনার পরমাণু আছে 4টা, 3টা, 4টা এরকম, তাহলে আপনার এটা হবে 1.33। সো এটা হবে অ্যামোনিয়া বা ধরেন মিথেন, এই ধরনের গ্যাসের জন্য আমাদের বলছে দ্বিপরমাণুক, মানে 2টা পরমাণু, আর 2টা পরমাণু মানে হচ্ছে গামার মান 1.40। যেমন এখানে কিন্তু 2টা পরমাণু করে আছে। সো অনেক ব্যাখ্যা করলাম, অনেক কিছু বললাম, জাস্ট এই জন্য যাতে আপনারা পরীক্ষা আসলে শুধুমাত্র এই গামা যেন না জানেন, দুনিয়ার যত গামা আছে সব যেন পারেন। যাই হোক, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি জেমস প্রেসকট জুল ও রুডলফ ক্লসিয়াসের কাজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাপগতিবিদ্যার কোন সূত্রটা তাদের কাজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এর উত্তর হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটি মূলত হচ্ছে আপনার জুল এবং ক্লসিয়াসের কাজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনি খেয়াল করেন জুলের যে সূত্র, সেটাও কিন্তু জুল কিন্তু তাপগতিবিদ্যা নিয়ে একটা সূত্র দিয়েছে, রাইট? সেটা হচ্ছে জুল বলছে যে ধরেন কৃতকাজ এটা হচ্ছে আপনার তাপের সমানুপাতিক, জুলের সূত্র, তাই না? সুতরাং এখান থেকে আপনি গেস করতে পারেন সম আয়তন প্রক্রিয়ায় কোনটি সত্য। সম আয়তন প্রক্রিয়া, এটাকে ইংলিশে বলে আইসোকোরিক। আইসোকোরিক সম আয়তন। ভাই আপনারা জানেন যে ডেল ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ডেল ভি, অথবা এটাকে ডি দিয়েও লিখতে পারেন, ডি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ডিভি। আচ্ছা, আপনার যদি আয়তন সমান হয়, মানে সম আয়তন মানে কি, আয়তন চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার আয়তনের পরিবর্তন হচ্ছে শূন্য, তার মানে আপনার কৃতকার্য শূন্য। ঠিক আছে? সো হুট করে আসলে এটা দেখলে একটু সময় লাগতে পারে হয়তো কারো কারো, কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন সব সময়, এগুলো যদি প্র্যাকটিসে থাকে, আপনার যতদিন চাকরি বয়স থাকবে ততদিন যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার একটা ভালো জায়গায় প্লেসমেন্ট হয়ে যাবে। পরম তাপমাত্রা ও চাপের পরিবর্তনের সাপেক্ষে রুদ্ধতাপীয় প্রসারণের সমীকরণ কোনটি? পরম তাপমাত্রা মানে টি, আর চাপের পরিবর্তন মানে পি। এই দুইটার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসারণ, তার মানে সেখানে গামার প্রশ্ন চলে আসবে। তো সেখানে এটার সমীকরণ কোনটি? ভাই প্রথমেই আপনার এটা বাদ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো গামা থাকতে হবে রে ভাই। আর আমার টি এর সাথে পি দরকার, আমার এই পিভি দরকার নাই, ক বাদ, এটা বাদ, ভি বাই টি। কারণ এখানে আপনার ভি আছে আর টি আছে, আমার দরকার পি আর কি, পি আর টি। এটাও বাদ, কারণ এখানে আপনার টি আর ভি আছে। তাহলে দেখেন আপনার কোনো প্রকার ব্রেন ইউজ করা লাগলো না, সব বাদ। আপনার অ্যান্সার হবে টি পি টু দি পাওয়ার, এই যেখানে দেখেন আসি কি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আপনি এটা 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 এমনিতে বুঝতেছেন বাদ, আপনার ক নাম্বারটা মুখস্থ, সরি খ নাম্বারটা আপনার মুখস্থ না থাকলেও বুঝতেছেন যে উত্তর হবে খ, তাই না? তো ব্যাপারগুলো আসলে এতটাই মজার যদি পিওই মেথড আপনি ইউজ করেন। পিওই মানে কি, একটু আগে বললাম, প্রসেস অফ এলিমিনেশন। বাই দ্য ওয়ে, আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনার্স ম্যাথ ফিজিক্স, সেখানে আপনি ম্যাথ এবং ফিজিক্সের, স্পেশালি ফিজিক্সের বেশ কিছু কনসেপচুয়াল ভিডিও পেয়ে যাবেন। সো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও পেইড কোর্স সম্পর্কে জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন, আর এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানেও ডিটেলস পেয়ে যাবেন। সৌরজগতের সকল শক্তির মূল উৎস কী? সৌরজগতের সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, তাই না? সূর্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের একদম আজকের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রভাবে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাপের প্রবাহ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে আপনার নিম্ন তাপমাত্রার দিকে, সুতরাং উত্তর হবে খ। সো এটা আর এক্সপ্লেন করলাম না, এটা আপনারা খুব ভালোভাবেই জানেন, তাই আমি আর এক্সপ্লেন করলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।